দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে ব্যাংক ও আর্থিক খাত ধ্বংস করা হয়েছে। এ খাত ধ্বংসের খলনায়ক ছিল সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার। ব্যাংক ও অর্থনীতি ধ্বংসে আওয়ামী দুষ্কর্মের এই 3 দোসর শিক্ষিত তস্কর হিসেবে সবার কাছে পরিচিত। সাবেক এই 3 গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার কারণে পুরো ব্যাংক খাত বলতে গেলে মাফিয়া চক্রের হাতে চলে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়েছে 8 কোটি 10 লাখ ডলার। 2016 সালে বিশ্বের সবথেকে বড় ব্যাংক হ্যাকিংয়ের শিকার হয় বাংলাদেশ ব্যাংক। ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ থেকে হ্যাকাররা চুরি করে 8 কোটি 10 লাখ ডলার। আজকের এই অনুসন্ধানে উঠে এসেছে ব্যাংক ও অর্থনীতি ধ্বংসের পেছনে এই 3 তস্করের কর্মকাণ্ড এবং রিজার্ভ থেকে ডলার চুরির গুপ্ত কথা। দেখুন ক্রাইম অনুসন্ধানের 8ম পর্ব, ব্যাংক ধ্বংসের খলনায়ক। গত 15 বছরে বাংলাদেশ ব্যাংকের গভর্নররা যেসব নীতিমালা গ্রহণ করেছেন সেগুলোর অধিকাংশই ব্যাংকিং আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং অগ্রহণযোগ্য। কেন্দ্রীয় ব্যাংকের যেসব ভালো চর্চাগুলো ছিল সেগুলোকে পাশ কাটিয়ে অথবা নতুন নিয়ম তৈরি করে প্রতিনিয়ত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার আয়োজন করেছেন তারা। অনিয়মকে নিয়ম বানিয়ে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রসারে কাজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিশেষ গোষ্ঠীর কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ চলে গেছে। আশঙ্কাজনকভাবে বেড়েছে খেলাপি ঋণ। এতে অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে গোটা ব্যাংকিং খাত। এরপর থেকে দেশের সার্বিক অর্থনীতিতে শুরু হয় রক্তক্ষরণ, যা এখনও অব্যাহত। 2009 সালের 1 মে গভর্নর পদে নিয়োগ পায় আতিউর রহমান। তার সময়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে দুর্বলতার সুযোগে সোনালী ব্যাংকে হলমার্কের জালিয়াতির ঘটনা ঘটে। প্রায় 2700 কোটি টাকার ঋণ অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া হয়। এর আগে এত বড় ঋণ জালিয়াতির নজির কখনো ছিল না। তার সময়ই আবার বেসিক ব্যাংকেও জালিয়াতির ঘটনা ঘটে। এ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে 2000 কোটি টাকা বের করে নেওয়া হয়। 2015 সালে আওয়ামী লীগের দরবেশ খ্যাত বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এক চিঠির পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা দেয় আতিউর রহমান তথা কেন্দ্রীয় ব্যাংক। তখন সুবিধা পায় বেক্সিমকো গ্রুপ, এমআর গ্রুপ, এচএ গ্রুপ, রতনপুর গ্রুপ, কেয়া গ্রুপ, যমুনা গ্রুপ, থার্মেক্স গ্রুপ, শিকদার গ্রুপ, আব্দুল মোমেন ও অ্যাননটেক্স গ্রুপ। এসব গ্রুপের ঋণ এখন খেলাপির খাতায়। গভর্নর আতিউরের সময় সবচেয়ে বড় ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটেছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি রাতে। সেই রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার চুরি হয়। ডলার চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার মাস্টার মাইন্ড ছিলেন এই আতিউর রহমান। তার নির্দেশনায় রিজার্ভ থেকে ওই অর্থ সরানোর পর এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা ও তথ্য মুছে ফেলার সব আয়োজন সম্পন্ন হয়। রিজার্ভ লুটের স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জেনে গেলে বোর্ডরুমে সবাইকে ডেকে সভা করে তাদের মুখ বন্ধ করার নির্দেশ দেন ডক্টর আতিউর রহমান। রিজার্ভ থেকে অন্তত $2 বিলিয়ন লুট করার পরিকল্পনার অংশ হিসেবে সুইফট ব্যাংকের সঙ্গে হঠাৎ করেই আরটিজিএস কানেকশন স্থাপন করা হয়। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার মধ্যস্থতায় হ্যাকিংয়ের প্রথম অধ্যায়ে আরটিজিএস প্রকল্প আনা হয়। হ্যাকারদের হাতে তুলে দেওয়া হয় সুইফটের অ্যাক্সেস। পরিকল্পনা মতো আরটিজিএস সংযোগ স্থাপনের জন্য ভারতীয় নাগরিক নীলা ভান্নানকে ভাড়া করে বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসেন ডক্টর আতিউর। তাকে এ কাজে সহায়তা করেন বেসরকারি 2টি ব্যাংকের এমডি। আরটিজিএস স্থাপনের পর নীলা ভান্নান বাংলাদেশের ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে সুইফটের সংযোগ স্থাপন করে দেন। এরপর
ধাপে ধাপে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পর্ব। হ্যাকিংয়ের ঘটনার পর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সুইফট সার্ভার রুমে এসে কর্মকর্তাদের শাসিয়ে বলেন, যদি তোমরা কেউ বলো যে হ্যাক হয়েছে, তোমাদের কারো চাকরি থাকবে না, সবাইকে বরখাস্ত করা হবে। বাংলাদেশ ব্যাংকের এবিডি শাখার কর্মকর্তা বদরুল হককে হুমকি দিয়ে আতিউর বলেন, এই ঘটনা চেপে যেতে হবে। তিনি চাকরি রক্ষায় চুপ হয়ে যান। তিনি হ্যাকিং ঘটনার পরবর্তী পর্বে আতিউরের অপরাধনামার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। আরেকজন সাক্ষী হলেন তৎকালীন ডেপুটি গভর্নর আবুল কাশেম, যিনি সুইফটের মাধ্যমে আরটিজিএস সংযোগ প্রদানের বিরোধিতা করেছিলেন, যে কারণে আরটিজিএস এর ফাইল তার মাধ্যমে কানেক্টিভিটি সংক্রান্ত অনুমোদন হওয়ার কথা থাকলেও গভর্নর আতিউর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সেই ফাইল নিজেই সই করে চূড়ান্ত অনুমোদন দেন। অথচ ডক্টর আতিউর এতদিন একজন সজ্জন ও সুশীল হিসেবে দেশের সবার কাছে সুপরিচিত ছিলেন, এমন বক্তব্য সংশ্লিষ্টদের। তাদের মতে ভদ্রলোকের মুখোশ পরে আতিউরের এমন ভয়াবহ অপকর্মের ঘটনা মনে করিয়ে দেয় রবি ঠাকুরের 2 বিঘা জমি কবিতার লাইন, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। সালের 20 মার্চ থেকে 2022 সালের 3 জুলাই পর্যন্ত গভর্নর ছিলেন ফজলে কবির। তার প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই সন্তুষ্ট ছিলেন যে আইন সংশোধন করে প্রথমবারের মতো গভর্নর পদে তার মেয়াদ বাড়ানো হয়। কারণ তিনি ব্যাংক খাতে সব জালিয়াতি নানা কূট কৌশলে আড়াল করেছেন, পাশাপাশি লুটের সুযোগ অবারিত রেখেছেন। তার আমলে জালিয়াতির দায়ে কাউকে বড় শাস্তির মুখে পড়তে হয়নি, বরং ব্যাংক দখল করে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। যেসব জালিয়াতির ঘটনা প্রকাশিত ও ব্যাংক দখল হয়েছে তার সবগুলোরই সূত্রপাত হয়েছিল আতিউরের আমলে। ফজলে কবির সেগুলোকে ধরি মাছ না ছুঁই পানি নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবেলা করেছেন। 2016 সালে প্রথমে রাতের আধারে ইসলামী ব্যাংক দখল করা হয়। এরপর থেকে একের পর এক বেসরকারি ব্যাংক দখল হতে শুরু করে। পর্যায়ক্রমে 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান দখল করা হয়। এরপর এগুলোতে শুরু হয় নজিরবিহীন লুটপাট। কেন্দ্রীয় ব্যাংক দখল যেন এগুলোর বৈধতা দেয়। অনুসন্ধানে উঠে আসে ইসলামী ব্যাংক দখলের নেপথ্যে সরাসরি ভূমিকা রাখার পাশাপাশি অন্যান্য ব্যাংক দখলের মহোৎসবে এস আলম গ্রুপকে উৎসাহ দেন সাবেক গভর্নর এই ফজলে কবির। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে 2022 সালের 12 জুলাই নিয়োগ পান আব্দুর রৌফ তালুকদার। আওয়ামী লীগের শাসন আমলে শেষ গভর্নর ছিলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিয়ে তিনি নানা প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, তারল্য সংকটের সমাধান করা এবং খেলাপি ঋণ কমিয়ে আনা। কিন্তু পরিস্থিতি হয় উল্টো। খেলাপি ঋণ কমেনি, বরং তা বেড়ে রেকর্ড হয়েছে। তারল্য সংকট বেড়েছে। ব্যাংক খাতে শৃঙ্খলা না ফিরিয়ে বরং ব্যাংক দখল ও ডাকাতি হয়েছে। আর এর সুযোগ করে দিয়েছেন স্বয়ং গভর্নর আব্দুর রৌফ তালুকদার। এজন্য তিনি ব্যাংকগুলোর প্রচলিত নীতিমালা শিথিল করে লুটপাটের সুযোগ করে দেন। এতেই তিনি ক্ষান্ত হননি। লুটপাটের কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলোয় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বেপরোয়াভাবে ঋণ দেওয়া হয়েছে। সরকারকে লাগামহীনভাবে টাকা ছাপিয়ে ঋণ দেওয়ার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তার আমলেই সবচেয়ে বেশি ছাপানো টাকা বাজারে ছাড়া হয়েছে। নিজে উদ্যোগী হয়ে একটি ব্যাংককে দখলদারের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া সুদের হার ও ডলারের দাম নির্ধারণে ঘন ঘন নীতির বদল করে অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছিলেন। অর্থনীতি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা রক্ষায় তার দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ব্যাংক লুটের প্রতি গভর্নরের নৈতিক, নীতিগত ও প্রত্যক্ষ সমর্থন এ খাতে বিপর্যয়ের অন্যতম কারণ। আব্দুর রৌফ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসেনি। তার অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি আর কেন্দ্রীয় ব্যাংকে আসার সাহস পাননি, আড়ালে থেকেই পদত্যাগ করেছেন। এবার শেষ কথায় আসি। ব্যাংকিং ব্যবস্থার দুরবস্থা এখন আর গল্পের বিষয় নয়, প্রকৃত সত্য।
মূলত দায় রয়েছে ব্যাংকারদের, মালিকদের, স্বতন্ত্র পরিচালকদের এবং বাংলাদেশ ব্যাংকের। তাই ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ে যাওয়ার আগেই বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। কেবল বোর্ড বদলিয়ে কাজ হবে না, প্রয়োজন দায়িত্ববোধের।